অঙ্কুর বিদেশে থেকে পড়াশোনা করে, কোনো ছুটি ছাড়া খুব অকারণে সে দেশের বাড়িতে বারবার যেতেও পারে না। এই ঘটনা জানার পরেও তার মা অরুণা দেবী হঠাৎ করে তাকে খুব তাড়াতাড়ি দেশে আসতে বলায় অঙ্কুর খুব ঘাবড়ে যায়। অঙ্কুর নিজের দেশের বাড়িতে গিয়ে দেখে তার বাবা শয্যাশায়ী। চিন্তায় চিন্তায় তার বাবার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। অরুণ তার বাবার এরকম অবস্থার কারণ জানতে চাইলে তার মা জানায় কিভাবে তাদের হোটেলের উল্টো দিকে ডিম দোসা বিক্রি করা দুই অনাথ বোন তার বাবার এই অবস্থার জন্য দায়ী। ওই মেয়ে দুটোর জন্য তোর বাবার ব্যবসা একেবারে লাঠি উঠে গেছে খোকা। আমরা আমাদের হোটেলে এত রকমের দক্ষিণ ভারতীয় খাবার বানাই, তাও আমাদের হোটেলে লোক আসতেই চাইছে না। ওরা তো আমাদের খাবারের নকল করে না মা, ওরা তো নিজেদের মধ্যে একটা খাবার বানিয়ে সেটা বিক্রি করছে। আমি তোদের কোনো দোষ দেখতে পাচ্ছি না। বাবা, এখন মায়ের বলা কথাতেও ভুল ধরছিস? কত বড় হয়ে গেছিস রে তুই অঙ্কুর। দুদিন পরে রাস্তার লোকেদের জন্য বাবা মাকে অপমান করতেও তো তুই পিছুপা হবি না যা দেখছি। শুধু শুধু খারাপ কথা না বলে যেটা চাইছো সেটা বলো। এইভাবে ইমোশনালি তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না। আমি কিছুই চাইছি না, যা চাইছে তোর বাবা চাইছে। তুই যে কোনো ভাবে ওই মেয়েগুলোর ব্যবসা বন্ধ করে ওদের দোকানটা এখান থেকে তুলে দেওয়ার ব্যবস্থা কর। আমরা তো ভেবেছিলাম ওদের বাবাটা মারা যাওয়ার পরে আমাদের একটা প্রতিদ্বন্দ্বী কমলো, কিন্তু কিছুই হয়নি, বরং রেষারেষি আরো বেড়ে গেছে। অনাথ দুটো মেয়ে এইভাবে পেট চালানোর জন্য কষ্ট করছে, আর তুমি চাইছো আমি একজন ভদ্রসভ্য শিক্ষিত মানুষে তাদের পেটে লাথি মারার ব্যবস্থা করি? তা যদি তুই না করিস তাহলে তোর বাবার মৃত্যু অনিবার্য। ওই মেয়েগুলো নিজেদের বাবাকে হারিয়েছে ওদের ব্যবসায়ী ক্ষতি হয়েছিল বলে। ওদের বাবাও চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেছে। তুই যদি তোর বাবার সেই পরিণতি চাস তাহলে নিজের ইচ্ছে মতো কাজ করতে পারিস। এই শুনে অঙ্কুরের আর কিছু বলার থাকে না। আসলে প্রিয়া এবং দিয়া দুই বোন ছিল। অনেক ছোট থাকতেই তাদের মা মারা যায়। তারপর থেকে তারা দুই বোন তাদের বাবার কাছে মানুষ হয়েছে। এখন তাদের দুই বোনের বয়স যথাক্রমে 19 বছর এবং 15 বছর। তাদের বাবা বিকাশ বাবুর একটি ধোসার দোকান আছে। সেই দোকান চালিয়ে বিকাশ বাবু তাদের ঘর সংসার এবং দুই মেয়ের খেয়াল রাখে। বাইরে বড় বড় রেস্টুরেন্ট থাকতে আজকাল আর তাদের দোকানে আগের মতো গ্রাহক আসে না। সেই জন্য বিকাশ বাবু প্রচন্ড চিন্তায় পড়ে। আপনাদের দোকানের উল্টো দিকে একটা দামি সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান খুলেছে। ওই দোকানটা খোলার পর থেকে কেউ তো আমাদের দোকানে এসে ধোসা কিনতে চাইছে না। তাহলে তুমি তোমার ঠেলা গাড়িটা নিয়ে অন্য কোথাও বসো, যেখানে এরকম প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। অত সোজা হলে তো চলে যেতাম রে মা, কিন্তু এটা অত সোজা নয়। এখানে আমি বেশ অনেক বছর ধরেই ধোসা বিক্রি করছি, তাই এখান থেকে আমাকে তুলে দেওয়ার কথা কেউ ভাববে না। তবে অন্য পাড়ায় গেলে ঘটনাটা এমন নাও হতে পারে। তুলে দেওয়া তো দূর, তারা আমাকে বসতে নাও দিতে পারে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। যে অল্প কয়েকজন গ্রাহক আসছে তাদের জন্য তো তোমাকে প্রত্যেকদিন বিক্রি করতে বসতেই হবে। তুমি চিন্তা করে এরকম শরীর খারাপ করলে তো সেটা পারবে না। আমরা একটা নতুন রকমের ধোসা রেসিপি বানালে কেমন হয়, যেটা ওই বড়লোক দোকানটাতে পাওয়া যায় না? তাহলে তো সবাই আমাদের কাছেই আসবে। এটা কিন্তু বোন ঠিক বলেছে বাবা। আমাদের দোকানে শুরু থেকে সেই মশলা ধোসা আর প্লেন ধোসা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমরা যদি নতুন কিছু বানাই তাহলে কিন্তু বেশ ভালো হবে বাবা। এই চিন্তাটা যে আমার মাথায় আসেনি তা তো নয়, কিন্তু এই সামনের রেস্টুরেন্টে প্রায় 25 রকমের ধোসা পাওয়া যায়। আমরা নতুন যাই কিছু বানাই না কেন ওদের সাথে টক্কর দিতে পারবো না। এই বলে বিকাশ বাবু নিজের ঘরে চলে যায়। বিকাশ বাবুকে দেখে বুঝতে পারা যায় সে সত্যি কতটা চিন্তিত। সে সারা রাত বিছানায় শুয়ে শুয়ে শুধু এপাশ ওপাশ করতে থাকে। তার এক ফোঁটাও ঘুম আসে না। এইভাবে দিনের পর দিন চলতে চলতে বিকাশ বাবু তার দুই মেয়েকে অনাথ করে রেখে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রিয়া এবং দিয়া বুঝে পায় না এবার তারা কিভাবে সংসার চালাবে। তাই তারা তাদের বাবার ঠেলা গাড়িটা নিয়ে আবার ধোসা বিক্রি করতে শুরু করে দেয়। সে একই রকম অবস্থা, দেখ কেউ এদিকে আসছেই না। আমি বুঝতে পেরেছি বাবা কেন এত চিন্তা করতো। এরকম দোকানের অবস্থা দেখলে যে কোনো মানুষেরই তো চিন্তা হবে বল। ওই অমলেটের দোকানটাতেও তো কত ভিড় দেখ, কিন্তু আমাদের থেকে ধোসা কিনতে কেউ আসছে না। এরকম করে চললে তো আমরা না খেতে পেয়ে মরে যাবো রে দিদি। অমলেটের দোকান ভিড় হচ্ছে কারণ সকালবেলা ব্রেকফাস্টে লোকে হালকা খাবারই খেতে পছন্দ করে, আর ডিম তো 70% লোক নিজের ব্রেকফাস্টে খায়। আমরা যদি ডিম দিয়ে ধোসা বানাই তাহলে কি লোকে আমাদের থেকেও ধোসা কিনবে? দু রকমের ধোসা বানাবো, একটাতে ধোসার ভেতরে ডিম আর সবজির পুর ভরবো, আর আরেকটাতে বড় অমলেট বানিয়ে সেটাকে ধোসার মতো করে বিক্রি করব। কেমন আইডিয়া বলতো?
দিয়ার কথা তার দিদির বেশ পছন্দ হয়। সেই দিনই সেই মুহূর্তেই দিয়া দৌড়ে দৌড়ে বাজার থেকে বেশ কয়েকটা ডিম কিনে নিয়ে চলে আসে। আর প্রিয়া সেই ডিম দিয়ে ডিম ধোসা বানানো শুরু করে। তারা চিৎকার করে করে ছন্দ মিলিয়ে মিলিয়ে নিজেদের ধোসার ব্যাপারে লোকেদেরকে বলতে থাকে। এমন অদ্ভুত ধোসার কথা শুনে হঠাৎ করে তাদের দোকানের সামনে লোক আসতে শুরু করে। হাট্টিমাটিম টিম, আমরা ধোসাই দিলাম ডিম। ডিমের ধোসা দেখেই সবার চোখ উঠেছে গাছে। এমন অদ্ভুত খাবার শুধু এখানেতেই আছে। যতই খাই ডিম ভাজি আর দামি দামি খাবার, একবার ডিম ধোসা খেলে পরেই আসতে হবে আবার। তাদের দুই বোনের এমন কবিতা শুনে হঠাৎই দোকানের সামনে প্রচুর ভিড় লেগে যায়। সবাই তাদের থেকে ডিম ধোসা খাওয়ার জন্য একেবারে উতলা হয়ে ওঠে। সবাই আমি আগে নেব করতেই থাকে। কেউ একবার সেই ডিম ধোসা খেলে বারবার নিতে চায়। প্রথম দিন ডিম ধোসা বিক্রি করে তাদের অনেক টাকা ইনকাম হয়। তারা নিজেরাও বিশ্বাস করতে পারে না যে সত্যি সত্যি তাদের এই আইডিয়াটা এত ভালো কাজ করেছে। সেই সাথে তারা তাদের বাবার কথা ভেবে খুবই মন খারাপ করতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। সকাল বিকেল দুবেলা অনাথ দুই বোনের কষ্ট করে বানানো এই ডিম ধোসা স্টল সবসময় লোকের ভিড়ে গিজগিজ করে। একদিন, আমাকে 1 প্লেট ডিমের ধোসা দেবেন তো। 2 রকম ধোসা একটা করে দেবেন। আপনাদের দোকানের এত নাম শুনেছি যে আজ এখানে না এসে পারলাম না। আমাদের যে গ্রাহকরা একবার আমাদের কাছ থেকে ধোসা খেয়ে এভাবে চারিদিকে আমাদের নাম ছড়িয়ে দিচ্ছে, তাদের জন্য আমরা এই অনাথ দুই বোন একটু খেয়ে পড়ে বাঁচতে পারছি। আপনাদের এই জগৎ সংসারে কেউ নেই শুনে খুব খারাপ লাগলো। তবে আপনারা কিছু চিন্তা করবেন না। আপনারা এইভাবেই সুস্বাদু এক ধোসা বানিয়ে সবাইকে খাওয়াতে থাকুন। আর আপনার গ্রাহকদের আপনাদের পরিবার মনে করতে থাকুন। তবেই দেখবেন উন্নতি শিখরে চলে যাবে। এই লোকটা এসে থেকেই এত মিষ্টি মিষ্টি করে কথা বলছে কেন? ধোসা খেতে এসেছে, ধোসা খেয়ে চলে যাবে। দিদির সঙ্গে এত বন্ধুত্ব পাতানোর কি আছে? আমি কাল আবার আসবো, কেমন? আপনাদের দোকানের ধোসা আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এবার থেকে আমি প্রত্যেকদিন এখান থেকেই ধোসা খাবো। সামনের বড় বড় দোকানগুলো শুধু নামেই বড়, খাবার একদমই ভালো না। এই বলে অঙ্কুর সেখান থেকে চলে যায়। অঙ্কুরের কথাবার্তা এবং ব্যবহারে প্রিয়া প্রচন্ড মোহিত হয়ে যায়। ওই লোকটাকে না আমার একদম ভালো লাগলো না দিদি। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে না, তারা তত বেশি শয়তান হয়, তুই জানিস তো? বাজে কথা বলিস না তো। এভাবে আজ অব্দি কেউ আমার মনোবল বাড়ায়নি। এই লোকটা একদিন এসে আমার সঙ্গে এমন ভাবে কথা বললো যে এখন আমি আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট অনুভব করছি। সেসব তো ঠিক আছে, কিন্তু লোকটাকে আমার না ভালো লাগলো না। কেমন যেন সন্দেহজনক। লোকটা বললো সে এখান থেকে অনেক দূরে থাকে। তাহলে অত দূরে গিয়ে আমাদের ধোসার ব্যাপারে কে খবর দিল ওনাকে? আমাদের কাছে তো অত দূর থেকে ধোসা খেতে কেউ আসে না। এত বেশি ভেবে নিজের মাথাটা ব্যথা করিস না। অন্য অনেক কাজ আছে, সেগুলো কর। এই বলে প্রিয়া নিজের কাজ করতে শুরু করে দেয়। কিন্তু দিয়ার মন থেকে অঙ্কুরকে নিয়ে চিন্তা যায় না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। আজকাল অঙ্কুর রোজ দিয়া এবং প্রিয়ার দোকানে ডিম ধোসা খেতে আসে। দেখতে দেখতে সে প্রিয়ার সঙ্গে এত ভালো বন্ধুত্ব পাতায় যে এখন অঙ্কুর দোকানে এলে প্রিয়া তার কাছ থেকে খাবারের দামটাও নেয় না। এভাবে প্রিয়া এবং দিয়ার দোকানে অঙ্কুরের আনাগোনা বাড়তেই থাকে। একদিন অঙ্কুর তার সঙ্গে প্রায় অনেকজন বন্ধুকে নিয়ে দুই বোনের ডিম ধোসার দোকানে আসে। এই ঘটনা দেখে প্রিয়া তার বোনকে আলাদা করে ডেকে কথা বলতে থাকে। তুই বলেছিলি না অঙ্কুর খারাপ? এখন দেখ ও আজকে আমাদের দোকানে কত গ্রাহক নিয়ে এসেছে। এদের সবাইকে একটা দুটো করে ধোসা বিক্রি করলেই আমাদের সকালের ব্যবসা নিয়ে আর ভাবতে হবে না। ও তো নিজে এখানে এসে ফ্রিতে খায়। দেখ আবার ওর বন্ধুদেরকেও ফ্রিতে খাওয়ানোর টপ দেখিয়ে এখানে নিয়ে এসেছে কিনা। দেখ, তুই যখন কারোর ব্যাপারে খারাপ বলতে থাকিস তখন তার ভালো কোনো জিনিসই তোর চোখে পড়ে না। তোকে ডেকে কথা বলে আমার ভুল হয়েছে। তুই আসলে আমার আর অঙ্কুরের বন্ধুত্বটাকে ভালোভাবে নিতেই পারছিস না। হিংসা হচ্ছে তোর, তাই না? একটা বাইরের ছেলের জন্য এভাবে তুই নিজের বোনকে অপমান করিস না দিদি। আমি চাই না তোর ব্যবহারের জন্য তোকে কখনো পস্তাতে হোক। এই বলে দিয়া সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুই বোন মিলে অঙ্কুর এবং তার বন্ধুদেরকে ডিম ধোসা পরিবেশন করে। সকলের খাবার খাওয়া হয়ে গেলে প্রিয়া তাদের কাছে খাবারের দাম বাবদ 1000 টাকা চায়। কিরে অঙ্কুর, তোর গার্লফ্রেন্ড আমাদের থেকে টাকা চাইছে কেন? তুই যে বলেছিলি ও আমাদের সবাইকে ফ্রিতে খাওয়াবে। আমি সবাইকে হঠাৎ ফ্রিতে খাওয়াতে যাব কেন? আমি তো তোমাদের কাউকে নিমন্ত্রণ করিনি। আমি তো এখানে ব্যবসা করছি। ব্যবসার জিনিস ফ্রিতে দেওয়া মানে তো আমার লোকসান হবে, আর সেটা আমি কেন করব? ও, তার মানে তোমাদের দোকানে শুধুমাত্র তোমার বয়ফ্রেন্ডের জন্যই ফ্রিতে ডিম ধোসা পাওয়া যায় আর বাকি সবাইকে টাকা দিয়ে খেতে হয়? বয়ফ্রেন্ডের বন্ধুরাও কি একটু ডিসকাউন্ট পাবে না? প্রিয়াকে অঙ্কুরের বন্ধুরা অঙ্কুরের গার্লফ্রেন্ড বলায় প্রিয়া এতটাই আপ্লুত হয়ে যায় যে সে সবাইকে ফ্রিতে ডিম ধোসা খাইয়ে দেয়।
এই ঘটনা এবার দিনের পর দিন চলতে শুরু করে। যখন তখন অঙ্কুরের বন্ধুরা এসে অঙ্কুরের নাম করে প্রিয়ার দোকান থেকে অনেক অনেক ডিম ধোসা খেয়ে যায়। দিয়া হাজারবার বারণ করলেও তার দিদি কোনো কথাই শোনে না। এমন চলতে চলতে তাদের দোকানের এমন অবস্থা হয় যে ফ্রিতে খাবার দিয়ে দিয়েই তাদের দোকানের সমস্ত জিনিস শেষ হয়ে আসে, আর সেই জন্যই আসল গ্রাহকরা খালি হাতে ফিরে যায়। তুই বোধহয় আমাদের অনাথ দুই বোনের জন্য এই ভবিষ্যৎটাই দেখেছিলিস, তাই না দিদি? যেখানে তুই শুধু তোর নামমাত্র বয়ফ্রেন্ডের বন্ধুদেরকে খাইয়ে খাইয়ে আমাদের সমস্ত জিনিস, মান সম্মান, টাকা পয়সা নষ্ট করে দিবি, এটাই তো? এত হিংসা করিস না বোন, আমি যা রোজগার করি সেগুলো তো তোর জন্যও করি। তুই যখন আমার কাছে কিছু আবদার করিস তখন কি আমি তোকে সেগুলো দিই না? তেমনি অঙ্কুরের বন্ধু বান্ধবরা আমাকে ভালোবেসে যদি আমার কাছে কিছু আবদার করে সেটাকে আমি দেব না? আচ্ছা, এখন আমি আর অঙ্কুরের বন্ধু তোর কাছে সমান হলাম, তাই তো? বেশ, তাহলে বলতো অঙ্কুর শেষ 1 মাসে আমাদের দোকানে কতবার এসেছে? ও তো কাজের জন্য আসতে পারেনি। আমি ফোন করেছিলাম, তুলে কথাও বলতে পারিনি, শুধু মেসেজ করে জানিয়ে দিয়েছে ফ্রি হলে আসবে। ও আর আসবে না, ওর যা কাজ করার ছিল করা হয়ে গেছে। ও আমাদের ব্যবসাটাকে ডুবিয়ে নিজের বাবার ব্যবসাটাকে আরো বেশি উন্নত করতে চেয়েছিল, সেটাই হয়েছে। তুই দেখ, আমাদের দোকানে খাবার ফুরিয়ে গেলে অভুক্ত লোকজনগুলো উল্টো দিকের হোটেলটাতেই যায়। অঙ্কুরের বাবার ব্যবসা মানে? তুই কি বলছিস এসব? ওই সামনে সাউথ ইন্ডিয়ান হোটেলের মালিকের ছেলেই তো অঙ্কুর। ও বিদেশে থাকে, ও এই দেশে এসেছিল শুধুমাত্র আমাদের ক্ষতি করার জন্য। ওর ক্ষতি করা হয়ে গেছে, ও আবার বিদেশে ফিরে গেছে। বোকার মতো ওর কথা চিন্তা করে প্রত্যেকদিন ওর বন্ধুগুলোকে ফ্রিতে এত এত টাকার ডিম দোসা খাইয়ে যাচ্ছিস। তুই ওর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েও যেই খোঁজগুলো নিতে পারিসনি, আমি সেই খোঁজগুলো নিয়েছি দিদি। এই কথা শুনে প্রিয়া প্রচন্ড ভেঙে পড়ে। তারপর থেকে দুই বোনের মানসিক অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে তারা দুই বোন বেশ কয়েকদিন দোকান খুলতেই পারে না। এই ঘটনায় অরুণিমা দেবী বেশ খুশি হয়। এভাবে হয়তো সারা জীবনের মতো তাদের দোকানের প্রতিদ্বন্দ্বী নির্মূল হয়েছে। কিন্তু প্রিয়া এবং দিয়া আবার কয়েকদিন পরে তাদের দোকানটা আরো সুন্দরভাবে সাজিয়ে, আরো বড় করে, আরো অন্য রকমের ধোসার আইটেম নিয়ে আবার ফিরে আসে। এবার তাদের দোকানের ভিড় সামলানোর জন্য তাদেরকে আরো একজনকে কাজেও রাখতে হয়। এমন অবস্থাতে কয়েক মাসের মধ্যেই অরুণিমা দেবী এবং তার স্বামী তাদের সাউথ ইন্ডিয়ান দোকান পুরোপুরিভাবে বন্ধ করে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। মালতী দেবী তার ছেলে সুদীপ এবং বৌমা অঞ্জনার সঙ্গে একটি শহরে থাকে। মালতী দেবী সুদীপের বিয়ের দিন থেকেই তার স্ত্রীকে একেবারেই পছন্দ করে না। এর কারণটা মালতী দেবী নিজেও হয়তো জানে না। কখনো কখনো তার কথাবার্তা শুনলে মনে হয় সে হয়তো তার ছেলেকে সুখে সংসার করতে দেখতেই পছন্দ করে না। যদিও এখন অঞ্জনা এসব কিছু আর গায়ে মাখে না। সমস্ত অপমান, সমস্ত কষ্ট যেন তার সয়ে গেছে। এভাবেই প্রায় 1 বছর কাটে। একদিন, আমি কয়েকদিনের জন্য একটু মায়ের বাড়িতে যেতে চাই। মা ফোন করে জানালো মায়ের শরীরটা ভালো নেই। আপনি তো জানেন আমার ভাইও শহরের বাইরে থেকে কাজ করে, তাই আমি ওখানে না গেলে মাকে অসুস্থ অবস্থায় দেখে রাখার মতো আর কেউ নেই। অসুস্থ মাকে সুস্থ করতে গিয়ে তুমি তো আমাকে অসুস্থ করে দেবে যা দেখছি। তোমার অনুপস্থিতিতে এই বাড়ির সমস্ত কাজ কে করবে? আমি? এগুলো সব তোমার মায়ের চালাকি। এসব আপনি কি বলছেন মা? আমার মা শুধু শুধু আপনার সঙ্গে চালাকি কেন করতে যাবে? এই 1 বছরে তো মা আমাকে একবারও ডাকেনি। আজকে দরকার হয়েছে বলেই তো ডেকেছে। তুমি জানো না কয়েকদিন পরে তোমার ননদ এই বাড়িতে আসবে? আমার মেয়েটা কতদিন পরে আমার বাড়িতে আসবে, আর তাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো না আমি? কেন খাওয়াতে পারবেন না? আমি সমস্ত কিছু কিনে রেখেই তো যাবো। দরকার হলে ইন্ডাকশন ওভেনটাও আপনার ঘরেই রেখে দিয়ে যাব। আপনার কোনো অসুবিধা হবে না। আমি যদি রান্না করতে ব্যস্ত হয়ে যাই তাহলে আমার মেয়ের সাথে গল্প কে করবে? তুমি চাও ও এখানে এসে একা একা মন মরা করে পড়ে থাকুক? তোমার কিছুতেই এখন যাওয়া হবে না বৌমা। অঞ্জনা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মালতী দেবী তার কোনো কথাই গ্রাহ্য করে না। অঞ্জনা খুব দুঃখ পেলেও সে মালতী দেবীকে মানানোর আর চেষ্টা করে না। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিকে অঞ্জনা নিজের মায়ের চিন্তায় রাতে ঠিক করে ঘুমাতে পারে না, অন্যদিকে সকাল হতেই মালতী দেবী তাকে দিয়ে প্রায় 10 গুণ বেশি কাজ করায়, শুধুমাত্র মালতী দেবীর মেয়ে অর্পিতা তার বাপের বাড়িতে আসবে এই আনন্দে। 2-1 দিনের মধ্যেই অর্পিতা তার মায়ের কাছে চলে আসে। প্রায় 3-4 মাস পর মেয়েকে দেখতে পেয়ে মালতী দেবী নিজের চোখের জল ধরে রাখতে পারে না। এতদিন পরে আমি এলাম, কোথায় মজা করে আমাকে ওয়েলকাম করবে তা নয়। তুমি কাঁদছো কেন? কান্নার কি হলো বলো তো?
কাছে কি আর সাধে রে মা? তোর দাদার বউ তো আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। প্রত্যেক মাসে একবার করে বায়না করবে বাপের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আপনি তো আমাকে কখনোই যেতে দেন না মা, তাহলে শুধু শুধু অর্পিতার কাছে এসব কথা কেন বলছেন? ও সবেমাত্র এসেছে, আপনি ওর সাথে গল্প করুন, আনন্দ করুন, এসব কথা বলে নিজেদের মুডটা খারাপ করছেন কেন? আমার মা আমার সাথে কি কথা বলবে সেটাও কি তুমি এখন ঠিক করে দেবে? আর তোমার ব্যবহার দেখেই তো বুঝতে পারছি, একটু আগে যে আমার মা চোখে জল ফেলছিল সেটা একেবারেই মিথ্যা নয়। এই 1 বছরে তোমরা কখনোই আমাকে বোঝার চেষ্টা করনি। আমি আশা করছি না ভবিষ্যতেও তোমরা আমাকে বুঝবে, তাই আমি তোমাদের সাথে এই বিষয়ের কোনো কথাই বলতে চাই না। দেখেছিস তোর বৌদির ব্যবহার, দেখেছিস? এভাবেই আমাকে দিনের পর দিন কাটাতে হয়। আমার সাথে দাঁড়ানোর মতো কেউ নেই। তোর দাদাকে তোর বউয়ের ব্যাপারে বললে বিশ্বাস করতেই চায় না কিছু। ও অফিসে চলে গেলে আমাকে যে কি অত্যাচার সহ্য করতে হয় সেটা আমিই জানি। তুমি একদম চিন্তা করো না মা, এখন তো আমি বেশ কয়েকদিন এখানেই থাকবো। এখান থেকে যাওয়ার আগে তোমার শান্তিতে থাকার ব্যবস্থা আমি করে দিয়েই যাব। এভাবেই অর্পিতা এবং মালতী দেবী অঞ্জনাকে কোণঠাসা করতে শুরু করে। আরো 2-1 দিন এভাবেই কাটে। অর্পিতা বাড়িতে আসার পরে অঞ্জনার প্রতি মালতী দেবীর ব্যবহার আরো ভয়ানক ভাবে পাল্টে যায়। সে আগে অঞ্জনার সাথে যাও একটু ঠিকভাবে কথা বলতো, এখন সেটাও বন্ধ হয়ে যায়। একই অঞ্জনার মাথায় তার মায়ের অসুস্থতার চিন্তা, তার উপরে মালতী দেবী এবং অর্পিতা প্রতিনিয়ত একইভাবে তাকে কষ্ট দেয় এবং তাকে দিয়ে কাজ করাতে থাকে। অঞ্জনা কিছুতেই আর এসব মেনে নিতে পারে না। আমি আর এখানে থাকতে পারছি না, তুমি প্লিজ আমাকে আমার বাপের বাড়িতে রেখে এসো, অন্তত কয়েকদিনের জন্য হলেও রেখে এসো। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কেন, আবার কি হলো? বাড়িতে বোন এসেছে, কোথায় ননদ বৌদি মিলে একসাথে শপিং করতে যাবে, আনন্দ করে ঘুরে বেড়াবে, আর তা না করে তুমি নিজের বাপের বাড়িতে যেতে চাইছো? এ আবার কিরকম অদ্ভুত সিদ্ধান্ত তোমার? তোমার মা কিংবা বোন কেউই আমার সঙ্গে আনন্দ মজা করতে চায় না। ওরা সুযোগ পেলেই আমাকে অপমান করে। আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, তারপরে আমার এসব জিনিস আর ভালো লাগে না। আমি যদি এখন এই ব্যাপারে বোনের কাছে কিছু বলি তাহলে তো কালই রাগ দেখি বাড়ি ফিরে যাবে। আরো যে কদিন থাকতে এসেছিল সেই কদিন না থেকে ফিরে গেলে মা তো তোমাকে আরো খারাপ কথা শোনাবে, আর সেটা তো আমার আরো পছন্দ হবে না। আমি তো সেই জন্যই বলছি আমাকে আমার বাপের বাড়িতে রেখে এসো। আমার মাও বেশ কয়েকদিন যাবত অসুস্থ, আমি ওখানে গেলে মাও ভালো থাকবে আর আমিও। এভাবেই তারা স্বামী স্ত্রী নানান কথা বলে। পরের দিন সকালবেলা সুদীপ তার মাকে জানায় সুদীপ তার বউকে তার বাপের বাড়িতে রেখে আসবে। এই কথা শুনে মালতী দেবী আর অর্পিতা দুজনেই তেলে বেগুনে জ্বলে ওঠে। সুদীপ কোনোভাবেই অঞ্জনার প্রশংসা করুক কিংবা তাকে সাপোর্ট করুক, এটা মালতী দেবী একেবারেই মানতে পারে না। সে কিছুতেই তার বৌমাকে নিজের বাপের বাড়িতে যেতে দিতে রাজি হয় না। এক কথা দু কথা থেকে আবার তাদের সবার মধ্যে হঠাৎ করেই ঝগড়া বেঁধে যায়। আমার মা একটু আমার সাথে শান্তিতে সময় কাটাচ্ছে, সেটা বোধহয় তোদের ভালো লাগছে না, তাই না? ভালো না লাগলে তো মুখের উপরেই বলতে পারতিস, এমন ভনিতা করে কথা বলার কি আছে? তুই মায়ের সাথে মজা করবি, আনন্দ করবি, ফুর্তি করবি, এতে আমাদের ভালো না লাগার কি আছে? এই বাড়িতে আসার আগে কি বুদ্ধিগুলো শ্বশুর বাড়িতে রেখে এসেছিস? দেখেছো মা, আমার কথা শুনেও এখন দাদার মনে হচ্ছে আমি নাকি নির্বোধের মতো কথা বলছি। আমি আমার বুদ্ধি কোথায় ফেলে এসেছি সেটা বলার আগে তুই তোর বউকে জিজ্ঞাসা কর ও নিজের ভদ্রতা সভ্যতা কোথায় ফেলে এসেছে। ও যথেষ্ট ভদ্র, তাই এতদিন চুপ ছিল। আর আমি নিজেও জানি মা ওর সাথে কেমন ব্যবহার করে, কিন্তু তাও আমি মাকে কখনোই কিছু বলি না। তার কারণ অঞ্জনাই আমাকে বলতে দেয় না। আর আজও আমি তোদের কোনো কিছুই শোনাবো বলে আসিনি। আমি শুধু এটাই বলতে এসেছিলাম যে অঞ্জনাকে আমি ওর মায়ের কাছে কয়েকদিনের জন্য রেখে আসতে চাই। আমি তো বৌমাকে আগেও বলেছি যে যতদিন আমার মেয়ে থাকবে ততদিন এখান থেকে ওর কোথাও যাওয়া হবে না। ও চলে গেলে সংসারের সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়বে, তখন তো আমি আমার মেয়ের সাথে সময় কাটাতেই পারবো না। ঠিক আছে অঞ্জনা, শুনে নিলে তো? বোন যেদিন এই বাড়ি থেকে যাবে তোমাকে আমি সেদিনই তোমার মায়ের কাছে রেখে আসবো, কেমন? ততদিন তুমি একটু তোমার পাড়ার লোকেদের বলো তোমার মায়ের জন্য একটু ভালো করে দেখভাল করে। অর্পিতা বাড়ি চলে গেলেও মা আমাকে আমার মায়ের কাছে যেতে দেবে না, এটা আমি ভালো করেই জানি। তুমি মিলিয়ে নিও। তুমি যেটা জানো সেটা ঠিকই জানো। আমার এটা সবার সামনে বলতে কোনো লজ্জা নেই। তুমি যদি ঘর সংসার ফেলে নিজের মায়ের কাছে গিয়ে বসে থাকো তাহলে তুমি অকুল পাথারে পড়ে যাব। সারাদিন বাড়িতে একা থেকে সমস্ত কাজ করা আমার দ্বারা সম্ভব নয়। এইভাবে কথার পর কথা চলতেই থাকে। সুদীপ আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কোনোভাবেই সে তার স্ত্রীকে সাহায্য করতে পারছে না দেখে তারও খুব অস্বস্তি হতে থাকে। অঞ্জনাও বুঝে যায় যতদিন না তার শাশুড়ি মা কোথাও যাচ্ছে ততদিন তারও আর নিজের মায়ের বাড়িতে যাওয়া হবে না। অঞ্জনা প্রত্যেকদিন নিজের মাকে ফোন করে তার খোঁজ খবর নেয়, ভিডিও কল করে কথা বলে, কিন্তু মাকে সামনে থেকে দেখার সুযোগ তার হয়েই ওঠে না।
দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। প্রায় 1 মাস পরে অর্পিতা নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। আবার সবার জীবন নিজের গতিতে ফিরে আসে। একদিন হঠাৎ করেই মালতী দেবীর শরীর খুবই খারাপ করে। একটু কিছু খেয়ে নিন মা, কিছু না খেলে তো আপনার শরীর আরো খারাপ করবে। আপনাকে তো কাল পরশুর মধ্যে ডাক্তারের কাছে চেকআপে যেতে হবে। আপনি যদি এভাবে না খেয়ে পড়ে থাকেন তাহলে তো ঘরের বাইরে বেরোতেও পারবেন না। আমার মেয়েকে এখানে কয়েকদিনের জন্য এনে দাও, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। ওর সঙ্গে এই 1 মাস থেকে আমার এখন ওকে ছাড়া আর থাকতেই ইচ্ছে করছে না। আমি কালকে অর্পিতাকে এখানে আনার ব্যবস্থা করছি, আপনি একদম চিন্তা করবেন না। আপনি বিশ্রাম করুন, আমি সুদীপের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, কেমন? এই বলে অঞ্জনা সেখান থেকে চলে যায় এবং সুদীপের সঙ্গে কথা বলে। সুদীপ তার বোনের স্বামীর সাথে কথা বলে তাকে আরো একবার তাদের বাড়িতে পাঠানোর অনুরোধ করে। মায়ের শরীর খারাপ শুনে অর্পিতারও খুবই বাড়িতে যেতে ইচ্ছা করে, কিন্তু তার স্বামী গৌতম কিছুতেই তাকে আর বাপের বাড়িতে যেতে দিতে রাজি হয় না। সারা বছর আমি তোমার মায়ের দেখাশোনা করব, সেটা তোমার খুব ভালো লাগবে। আর বছরে একবার আমার মা অসুস্থ হলেও তুমি আমাকে সেখানে যেতে দেবে না? 1 সপ্তাহ তো হয়নি, তুমি মায়ের কাছ থেকে সবই এসেছো, আর এরই মধ্যে আমি তোমাকে কি করে ওখানে যেতে দিই বলো তো? তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? ও আচ্ছা, আমার মা অসুস্থ, আমি আমার মায়ের কাছে যেতে চেয়েছি, এটা তাহলে বুদ্ধি শক্তি লোপ পাওয়ার উদাহরণ হয়ে গেল, তাই তো? কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না, আমাকে বাপের বাড়িতে যেতে দিলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? আমি তো 3.5 অফিসে থাকি। তুমি এই 1 মাস যখন তোমার মায়ের কাছ থেকে ঘুরে এলে, তখন এত বড় বাড়িতে আমার মায়াকে একা কিভাবে দিন কাটিয়েছে সেটা একবার ভেবেছো? এমনকি ঠিকভাবে ফোন করে মায়ের খোঁজও তো নিতে না। কিন্তু এবার তো আমি ঘুরতে যাচ্ছি না বলো, আর হয়তো 1 মাসও থাকতে হবে না, তাহলে তুমি কেন আমার কথায় রাজি হচ্ছ না বলো? এভাবেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। গৌতম কিছুতেই অর্পিতাকে তার বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেয় না। অন্যদিকে অঞ্জনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রাতের পর রাত জেগে তার শাশুড়ি মায়ের সেবা করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কাটে। মালতী দেবী এখন আগের থেকে বেশ সুস্থ অনুভব করছে। সে বুঝতে পারে একমাত্র তার বৌমার সেবা যত্নে সে এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে। আর এত অসুস্থতার মধ্যেও তার মেয়ে তার সঙ্গে একবারও দেখা করতে আসেনি, এটা ভেবে মালতী মনে মনে খুবই দুঃখ পায়। দুঃখ করবেন না মা, আমি আছি তো আপনার দেখাশোনা করার জন্য। কিন্তু ওখানে গৌতমের মায়ের দেখাশোনা করার জন্য অর্পিতা ছাড়া আর কেউ নেই, তাই হয়তো ওরা ওকে আসতে দিতে চায়নি। কিন্তু এরকম অসুস্থতার সময় ছেলে মেয়েরা পাশে থাকলে মনে বেশ শান্তি আসে। সুদীপটা তো সেরকম ভাবে বাড়ি থাকে না, অর্পিতা আসতে পারলে আমি সত্যিই খুবই খুশি হতাম। এই কথা বলতে বলতেই মালতী দেবী নিজে থেকেই কেমন যেন চুপ করে যায়। সে আজকে এতদিন পরে নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে বুঝতে পারে অঞ্জনার মায়ের অসুস্থতার সময় সে অঞ্জনাকে তার বাড়িতে যেতে না দিয়ে কতটা ভুল করেছে। তার এই উপলব্ধি হতেই সে তার বৌমার কাছে ক্ষমা চাইতে শুরু করে। এমন অদ্ভুত ঘটনা দেখে সুদীপও সেখানে চলে আসে। তুমি যেটা বললে মন থেকে বললে? তুমি কি সত্যিই বুঝতে পেরেছো, নাকি অঞ্জনা তোমার সেবা করেছে বলে এখন ওর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছো? না রে বাবু, আমি সত্যি বুঝতে পেরেছি ওই অসুস্থ মানুষটা দিনের পর দিন একা বাড়িতে একা একা সময় কাটিয়েছে। একই শহরে তার মেয়ে থাকা সত্ত্বেও সে নিজের মেয়েকে এক ঝলক দেখতে পর্যন্ত পারেনি। এই অসুস্থতার মধ্যে আমি নিজের মেয়েকে না দেখতে পেরে বৌমার মায়ের কষ্টটা হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই আমি মন থেকে ওর কাছে ক্ষমা চাইছি। এখন তো আমি সুস্থ আছি, এখন বৌমা কিছুদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসুক। ওর যতদিন ইচ্ছে হবে ও ওখানে থাকতে পারে, আমি আর কোনো বাধা দেব না বাবা। তুমি যখন এত কিছু স্বীকারই করলে, তাহলে আমিও তোমাকে কিছু বলি। আমি গৌতমকে বলেছিলাম ও যেন কিছুতেই অর্পিতাকে আমাদের বাড়িতে আসতে না দেয়। আমি তোমাকে আর বোনকে দুজনকেই বোঝাতে চেয়েছিলাম এরকম সময় নিজের মায়ের পাশে না থাকার কষ্টটা কিরকম হয়। তোমরাও আমাকে ক্ষমা করে দিও। তোরা আমাকে বোঝানোর ধরনটা খুব কঠিন ছিল, তবে হয়তো আমি এইভাবে ছাড়া বুঝতেও পারতাম না। তুই যা করেছিস একদম ঠিক করেছিস, আমি তোর উপর একটুও রেগে নেই বাবা। এবার তাহলে আমি আমার মায়ের কাছে যাওয়ার আগে তুমি অর্পিতাকে এখানে নিয়ে চলে এসো। ও মায়ের সাথে থাকলে আমারও চিন্তা একটু কম হবে। 2-1 দিনের মধ্যে অর্পিতা আবার তার মায়ের কাছে চলে আসে। শেষ পর্যন্ত 1 বছর পর অঞ্জনার সুযোগ হয় তার নিজের মায়ের বাড়িতে গিয়ে থাকার। সে তার মায়ের সঙ্গে হাসি খুশি কয়েকদিন কাটাতে থাকে।